অনেকে ভাবতেছেন ইরান যুদ্ধে রাশিয়া কি যুক্ত হবে? কি শুনলে খুশি হবেন? জানি জানি জানি, যদি কই যুক্ত হবে তাহলে খুশিতে নাইচে উঠবে অনেকেই। না, রাশিয়া যুক্ত হবে না, যুক্ত হয়েই আছে সেই 2007 সাল থেকে। আর এই যুদ্ধে ইরানরে রাশিয়া ইন্টেলিজেন্স দিতেছে, এই অভিযোগ করতেছে পশ্চিমারা। এখন আমার ক্ষুদ্র ভাতা আর ভগিনীরা কবে, আরে দাদা ইন্টেলিজেন্স দিয়ে কি হবে? মিসাইল যদি দিল নি তাহলে এনে কাম হলেনি, এটা কন। আরে পাগলা, যুদ্ধে সবচেয়ে বেশি কাজে লাগে ইন্টেলিজেন্স। কই আছে সৈন্য, গোলা বারুদ, সক্ষমতা কেমন, কারা আক্রমণের জন্য প্রস্তুতি নিতেছে, কি দিয়ে আক্রমণ আসতে পারে, শত্রুর দুর্বলতা কোথায়, কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ফল হবে, শত্রু আমাদের সম্পর্কে কি জানে, শত্রুর রেডিও কমিউনিকেশন, রাডার, ডেটা লিঙ্ক, ইলেকট্রনিক এমিশন, এই সমস্ত রেকর্ড পাওয়া মানে সেটা মিসাইলের চাইতে বড় জিনিস। কে কার সাথে কথা কইতেছে, কোথা থেকে সিগন্যাল আসতেছে, কোন রাডার চালু আছে, কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছে, এই সমস্ত যুদ্ধকালীন ইন্টেলিজেন্স খুব জরুরি বিষয় যুদ্ধে জেতার জন্য। রাশিয়া ইরানদের সাহায্য করতেছে এই ইন্টেলিজেন্স দিয়া। এখন প্রশ্ন হইতেছে, কেন রাশিয়া সাহায্য করতেছে? এই ইতিহাস জানলে ট্রাম্পের ইরান আক্রমণের ঘটনা আপনার কাছে আর এক মন নেবে। আমি ইরানের ঘটনাকে নানা দিক দিয়ে ব্যাখ্যা করেছি, অনেকগুলো ভিডিও করছি কলে। আজকে আরেক দিক দিয়ে ব্যাখ্যা করবো। তাইলে আমাদেরকে ফিরে যাইতে হবে সেই 2007 সাল, যার কথা আমি কইছি। পুতিন যাবি তেহরানে। 1943 সালে স্ট্যালিন গেছিল, তারপর প্রথমবার কোন ক্রেমলিন প্রধানের তেহরান শহর। এটা মানে ঘটনাটা কত গুরুত্বপূর্ণ ভাবেন। ওই সফরে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে দেখা করছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ ওনাদের কাছে সিদ্ধান্ত ছিল, সেটা আমি পরে আসবো। এই দুই নেতার কিন্তু সেটাই ছিল প্রথম সাক্ষাৎ। পরে উনি আবার গেছেন 19 জুলাই 2022 তেহরানে। ইউক্রেন যুদ্ধের শুরুর পর এটা ছিল সাবেক সোভিয়েত অঞ্চলের বাইরে তার প্রথম সফর। তাহলে বুঝে দেখেন ইরান কতখানি গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য। 2007 সালে যখন এই সফরটা হইতেছে, তখন রাশিয়ান ইন্টেলিজেন্স পুতিনকে কইল তেহরানে পেলে তাকে জয় বাংলা করে দেওয়া হবে, সমস্ত অ্যাসাসিন চলে গেছে, খুনিরা চলে গেছে, তার মোটর কেটে হামলা করা হবে, সুইসাইড বোম্বিং করা হবে। ওদের নিউজেই বলছে, একদম এই সমস্ত রেকর্ড টেকর্ড আছে। তার মানে তেহরানে পুতিনকে হত্যার একটা প্লট করা হয়েছে। সুইসাইড বোমা নিয়ে ঝাঁপে পড়বি নাকি? তো রাশিয়ান সিক্রেট সার্ভিস কনফার্ম করেছিল ওটা। মানে এটা হুদাই কোনো আজাইরা কথা না, আওয়াজ না। এই ঘটনা হইলে যে কোনো সাধারণ রাষ্ট্রনেতা সফর বাতিল করে দিত। পুতিন কি করলো? পুতিন করলো উল্টাটা। কারো মানা না শুনে পুতিন গেল ইরানে। পুতিন কেন গোয়ারের মতো গেছিল? ও কেন তেহরান যাওয়াই লাগবি? আর কেন তেহরানে পুতিনকে মাইরা ফেলার চেষ্টা করা হবে? কে মারতে চায়? আসেন এটা আমরা বুঝে দেখি, তাইলে ব্যাপক আমাদের কাছে ফকফকা হয়ে যাবে। আজকের ইরান যুদ্ধ কেন সেটাও বোঝা যাবে। কারণ 2007 সালে পুতিন শুধু ইরানে যায়নি, উনি গেছিলেন একটা বার্তা নিয়ে। সেই বার্তাটাই আজকের এই সংঘাতের পিছনে একটা বড় কারণ। উনি কিছু এগ্রিমেন্ট করতে গেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট করতে গেছিলেন। তাহলে কাল লেজে উনি পাড়া দিছিলেন সেটা আমরা আজকে দেখব। এবং যেই এগ্রিমেন্ট উনি করে আসছিলেন, ওই এগ্রিমেন্টের কারণেই, ওই বার্তার কারণেই ইরানকে ইসরায়েল আর আমেরিকা একসাথে মিলেও আজকে হারাইতে পারতেছে না। বার্তাটা কি ছিল? তা হইতেছে দুনিয়াকে দেখানো মস্কো ইরানের পাশে আছে। শুধু মুখের কথা না, সরাসরি মাঠে নেমে আসছে। আর কোন ষড়যন্ত্র বা ডর দেখালেও ক্রেমলিন পিছু উঠবে না। তো কারণ কি? কেন পাশে আছে? কই থেকে পিছু হটার কথা আসতেছে? দেখেন ওই রয়টারের শিরোনামে দেখেন বুশ কইতেছে ইরান যদি পারমাণবিক শক্তি পায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। কে করবে? ওই তো করবে। মানে ট্রাম্প আজকে চিল্লাইতেছে যা বইলা, সেটা বুশ চিল্লাই গেছে সে 2007 সালে। এটা শুরু অনেক আগে থেকে, কিন্তু আসল খেলাটা শুধু পারমাণবিক বোমা না। কোথায়? এটা ছিল অনেক কয়টা ইস্যু নিয়ে, এটা জটিল ভূ রাজনৈতিক ইস্যু। পারমাণবিক বোমা, পারমাণবিক সক্ষমতা, কাস্পিয়ান সাগর, জ্বালানি রুট, ইউরোপের ভবিষ্যৎ এবং আমেরিকার একছত্র বিশ্বমণ্ডলী করার ক্ষমতা, এই সবগুলা রসুন মিলা একটা। পুতিন গেছিলেন একটা কনফারেন্সে। কি সেই কনফারেন্স? এটার নাম ছিল, কাগজের নাম ছিল সেকেন্ড কাস্পিয়ান সামিট। মানে কাস্পিয়ান অঞ্চলের দেশগুলার দ্বিতীয় সম্মেলন। শুনতে সাধারণ একটা আঞ্চলিক সম্মেলনের মতো লাগে, আমাদের যেমন সার্ক তার কাছে না, আসিয়ান এগুলো আছে না, ইনকা আর কি। কিন্তু এই সম্মেলনের ভেতর ছিল তিনটা বিশাল প্রশ্ন। কাস্পিয়ান অঞ্চল কার নিয়ন্ত্রণে থাকবে? এডিটে সাহেব পাশে একটু
ম্যাপটা দেখাই দেন কাস্পিয়ান সি আর তার পাশে কোন কোন দেশ আছে। এইটা হইতেছে কাস্পিয়ান অঞ্চল। বাইরের শক্তি কি এই অঞ্চলকে সামরিক চাপের প্ল্যাটফর্ম বানাবে? আর 3 নাম্বার, জ্বালানি কার রুট দিয়ে ইউরোপে যাবে? মানে বুঝেছেন তো তিনটা মূল প্রশ্ন। বুশ তো দিতেছে চাপ, পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে ইরানকে, আর তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে সেটাও কইছে। তার মানে সে আগ্রাসন চালাইতে পারে সেটা বলে দিছে। সেই সময় তেহরানে জিয়া পুতিন স্পষ্ট করে বলে এই অঞ্চলে শক্তি প্রয়োগের কথা ভাবাও উচিত না। জোর দিছিলেন যে কাস্পিয়ান অঞ্চলের রাষ্ট্রগুলোর শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার আছে। এই যে সেকেন্ড কাস্পিয়ান সামিট, এখানে আসলে কি আলাপ আর কি বোঝাপড়া হয়েছিল, কারা কারা এসেছিল? মূল ইস্যুটা হইতেছে তুর্কমেনিস্তানের গ্যাস। এখন আবার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা তুর্কমেনিস্তানের গ্যাসে কি মধু আছে? আছে তো। 3টা কারণে তুর্কমেনিস্তানের গ্যাস সারা দুনিয়ার জন্য গুরুত্বপূর্ণ। কি কি কারণ? 1 নাম্বার কারণ, মজুদ অনেক বড়। তুর্কমেনিস্তান গরিব একটা দেশ, ছোট রাষ্ট্র, কিন্তু গ্যাসের দিক দিয়ে ছোট না, প্রচুর গ্যাস ওর পেটে। গরিবের বউ সবার ভাবি লাগে না, উনকে আর কি। এই কারণে ইউরোপ, রাশিয়া, চীন, দক্ষিণ এশিয়া সবাই এদের সম্ভাব্য বড় সাপ্লায়ার হিসাবে দেখে। বড় রিজার্ভ মানে ছোটখাটো রিজার্ভ না, 1-2 বছরের জন্য না, বহু বছরের জ্বালানি প্রবাহের সম্ভাবনা দেয় তুর্কমেনিস্তানের গ্যাস। 2 নাম্বার, এইটা সোর্সিং এর ডাইভার্সিফিকেশনের চাবি। মানে আমি একটা জায়গা থেকে আটকে যেতে চাই না, আর একটা জায়গায় আমি যাইতে চাই সোর্সিং এ, সেইটার একটা চাবিকাঠি। ইউরোপ বহুদিন ধরে রাশিয়ার বাইরে বিকল্প গ্যাসের উৎস খুঁজতেছে। ইউরোপীয় পার্লামেন্টের নথিতে স্পষ্ট করে কওয়া আছে যে পাইপলাইন দিয়া, যার নাম ট্রান্স কাস্পিয়ান, মানে কাস্পিয়ানের মধ্যে দিয়া পাইপলাইন করে গ্যাস ইউরোপে নামা, যাতে রাশিয়ার ট্রানজিট ছাড়া, রাশিয়ার মধ্যে ছাড়া সাউদার্ন গ্যাস করিডোরে তুর্কমেনিস্তানের গ্যাস ঢুকানো যায়। অর্থাৎ তুর্কমেন গ্যাস শুধু জ্বালানি না, রাশিয়ার নির্ভরতা কমানোর একটা অস্ত্র ছিল। 3 নম্বর হইতেছে ভৌগোলিক অবস্থান, এটাকে আরো গুরুত্বপূর্ণ বানায়। তুর্কমেনিস্তান ল্যান্ডলক, মানে চারদিকে কোনো সমুদ্র নাই কিন্তু তুর্কমেনিস্তানে। তো গ্যাস বেচতে হইলে পাইপলাইনই প্রধান ভরসা। মানে গ্যাস যত গুরুত্বপূর্ণ, রুট তার চেয়ে গুরুত্বপূর্ণ, বুঝেছ? অন্য কোনো দিক দিয়ে তো বের করা যাবে না। তো রাশিয়া চায় যে গ্যাস তার নেটওয়ার্ক দিয়ে ইউরোপে যাক, এই তুর্কমেনিস্তানের গ্যাস। পশ্চিম চায় কাস্পিয়ান পাড়ায় আজারবাইজান দিয়ে তুরস্ক হইয়া তারপরে যাক। পরে চীনও তুর্কমেন গ্যাসের বড় ক্রেতা হয়, ফলে তুর্কমেনিস্তানে এক ধরনের এনার্জি ক্রস রোডে পরিণত হয়। তুর্কমেনিস্তানের গ্যাস নিয়ে 2টা আলাদা ভূ রাজনৈতিক পরিকল্পনা ছিল। একদিকে রাশিয়া চাইতো, এদিকে লেখেন এডিটর সাহেব, তুর্কমেন গ্যাস রাশিয়ার রুট আর রাশিয়ার নেটওয়ার্ক দিয়ে পশ্চিমে যাবে। অন্যদিকে পশ্চিম, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা সমর্থিত মহল চাইতো তুর্কমেনের গ্যাস কাস্পিয়ান পাড়ায় আজারবাইজান হয়ে তুরস্ক হয়ে ইউরোপে যাবে, যাতে রাশিয়াকে বাইপাস করা যায়। তার মানে রাশিয়ান পরিকল্পনা ছিল তুর্কমেনিস্তানের গ্যাস, কাজাকিস্তানের গ্যাস, এই 2টার গ্যাস কাস্পিয়ান উপকূল ধরে রাশিয়ার পাইপলাইন নেটওয়ার্ক, তারপরে ইউরোপ। এটা হইতেছে সহজ রাস্তা, সিরাতুল মুস্তাকিম। তাইলে গ্যাস ইউরোপে যাবে কিন্তু রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে। রয়টার্স 2007 সালে লিখেছিল এই চুক্তি রাশিয়ার রিজনাল গ্যাস ব্রোকার হিসেবে তার আধিপত্য মজবুত করবে। আর পশ্চিম সমর্থিত বিকল্প পরিকল্পনা কি ছিল? তুর্কমেনিস্তানের গ্যাস কাস্পিয়ান সাগরের নিচ দিয়া আজারবাইজান, জর্জিয়া, তুরস্ক, তারপরে ইউরোপ হবে। এই ছিল ট্রান্স কাস্পিয়ান ধাঁচের পরিকল্পনা। এই পাইপলাইনটা নাবুক্কোর মতো নন রাশিয়ান রুটের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, ওই দিকে আর না যায়। এই নাবুক্কোর সাথে আবার সিরিয়া যুক্ত আছে, ওইটা আবার পরে আমি একটা এপিসোড করছিলাম অনেক আগে। যাই হোক, আবার আগের আলাপে ফিরে আসি। এর উদ্দেশ্য ছিল যে ইউরোপের রুশ গ্যাস নির্ভরতা কমানো। আপনি ম্যাপ দেখলে দেখবেন তুর্কমেনিস্তানের গ্যাস রাশিয়ান প্রভাবিত অঞ্চলের মধ্যে দিয়ে যদি না যাইতে চায়, তাহলে ইরানের অংশের মধ্যে দিয়ে যাইতে হবে, পাইপলাইন বসাইতে হবে ইরান দিয়া, যদি রাশিয়াকে বাইপাস করতে চায়। তাই হয় ইরানকে চাপ দিয়ে রাজি করাইতে হবে, অথবা ইরানের রেজিম চেঞ্জ করতে হবে। এই যে রেজিম চেঞ্জ পিচ্ছে না ট্রাম্প, তার পিছনে এটা একটা কারণ, ইরানকে তার ইচ্ছা মতো যেন চালাইতে পারে। বুঝেছেন তো? তুর্কমেনিস্তানের এই গ্যাস নিয়ে 2 পক্ষের 2 আলাদা রাস্তার পরিকল্পনা ছিল। রাশিয়া বলছিল গ্যাস বেচো, কিন্তু আমার পাইপলাইন দিয়ে বেচো। পশ্চিম বলছিল গ্যাস বেচো, কিন্তু রাশিয়াকে বাদ দিয়ে বেচো। তাই সম্মেলনে কারা কারা ছিল? কাস্পিয়ান অঞ্চলের যে সমস্ত রাষ্ট্র, রাশিয়া ছিল, ইরান ছিল, আজারবাইজান ছিল, কাজাকিস্তান ছিল, তুর্কমেনিস্তান ছিল। এডিটর সাহেব পাশে ম্যাপের পাশে দেখান, আমি বলি আবার, দেখেন রাশিয়া ছিল, ইরান ছিল, আজারবাইজান ছিল, কাজাকিস্তান ছিল, তুর্কমেনিস্তান ছিল। তো তেহরান সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে কাস্পিয়ান সাগরের তলদেশ দিয়ে পাইপলাইন বসাইতে হইলে 5টা এই রাষ্ট্রের সম্মতি লাগবে, সবার। আর কি সিদ্ধান্ত নেওয়া হইল?
সিদ্ধান্ত না হইলো যে কাস্পিয়ান অঞ্চলের কোন রাষ্ট্রের ভূখণ্ড যেন আর এক কাস্পিয়ান রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসনের কাজে ব্যবহৃত না হয়। তার মানে আজারবাইজানের মাটি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, ইরানের মাটি আজারবাইজানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, কাজাখস্তানের মাটি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, তুর্কমেনিস্তানের মাটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, আজারবাইজানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এইরকম শুনতে কূটনৈতিক ভাষা, কিন্তু এর প্রকৃত অর্থ ইরানের বিরুদ্ধে আঞ্চলিক মাটি ব্যবহার করে হামলার রাস্তা বন্ধ করে দেওয়া। এখন ভাবেন ওই সময় আমেরিকা কি করছিল। ওয়াশিংটন ইরানের পারমাণবিক ইস্যুতে চাপ দিতেছিল, আর ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের কথা তো কইতেই ছিল, বলতেছিল তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে। এই অবস্থায় পুতিন তেহরানে যে প্রকাশ্যে কইলেন ইরানের বিরুদ্ধে হামলা ভয়াবহ হবে। অর্থাৎ পুতিন শুধু ইরানের পাশে দাঁড়ালেন না, তিনি আমেরিকাকে প্রকাশ্যে বললেন খুব খেয়াল মামু, খুব খেয়াল, সামনে মুরগি পিছে শিয়াল। তাই এই সফর ছিল পাওয়ার প্রজেকশন, গোলাগুলি ছাড়াই, মিসাইল ছাড়াই, শুধু উপস্থিতি দিয়ে এটা যুদ্ধে জিতে যাওয়া। পুতিন তেহরানে গিয়া এটা নিশ্চিত করছিল মধ্যপ্রাচ্যের প্রশ্নে কাস্পিয়ান নিয়ে মস্কোকে পাশ কাটায় সিদ্ধান্ত হবে না, হিসাব বরাবর। ইরানকে একা কইরা চেপে না ধরার পশ্চিমা কৌশলও আর সহজে বাস্তবায়ন করা যাবে না, হিসাব বরাবর। এইটাই পশ্চিমারা করতে দিতে চায় নাই পুতিনকে। সেই জন্যই পুতিনের উপরে হামলার সিদ্ধান্ত হয়েছিল, পরিকল্পনা হয়েছিল। বুঝছি যাও, জানতেন এটা? সেই জন্য এই সম্মেলনের পর লেখা হয়, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? কাস্পিয়ান সামিট এ ট্রাউম্ফ ফর ইরান অ্যান্ড এ ভিক্টরি ফর রাশিয়া। মানে কাস্পিয়ান সম্মেলন ইরানের সাফল্য গাথা আর রাশিয়ার বিজয়ের লাশ। কারণ এই সামিট শুধু ছবি তোলার মঞ্চ ছিল না, এটা ছিল রিজিওনাল অ্যালাইনমেন্টের মঞ্চ। শুধু এইটুকুই না, আরো দুইটা ডিল করে রাশিয়া ইরানের সাথে, খামেনির সাথে দেখা কইরা। সেটা কি কি? সেটা হইতেছে পশ্চিম আমেরিকা যদি ইরানের উপরে কোনো পারমাণবিক শক্তির প্রশ্নে স্যাংশন দেয়, তাইলে রাশিয়া ভেটো দিবে জাতিসংঘে, আর ইরানকে S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম দিবে। এখন যদিও S-400 এসে গেছে, কিন্তু ওই টাইমে S-300 ছিল সবচেয়ে অ্যাডভান্স মিসাইল ডিফেন্স সিস্টেম। কিন্তু এখন আর একটা সূক্ষ্ম বিষয় আছে, রাশিয়া কি ইরানকে ভালোবেসে এটা করেছিল? না, ভূ রাজনীতিতে প্রেম বলে কিছু নাই। রাশিয়া ইরানকে বাঁচাইতে যায়নি, রাশিয়া গেছে নিজের জায়গা বাঁচাইতে, নিজের লিভারেজ বাড়াইতে, আমেরিকাকে আটকে দিতে, ইউরোপকে মেসেজ দিতে, আর কাস্পিয়ানকে নিজের স্ট্র্যাটেজিক উঠান হিসাবে, এটার অংশ হিসাবে ধরে রাখতে। তাই পুতিনের তেহরান সফর কোনো রোমান্টিক অ্যালায়েন্স ছিল না, এটা ছিল হার্ড ক্যালকুলেশন। শক্ত অঙ্ক কষে এটা বের করেছিল। ইরানকে পুরোপুরি ছাড়বে না, আবার পুরোপুরি মুক্তও করবে না, সাপোর্ট করবে কিন্তু কন্ট্রোল হারাবে না। এই হইতেছে এটা রাশিয়ান স্টাইল, এটা মাথায় রেখে রাশিয়া এইভাবে কাজ করে। আর এই জায়গাতে আমেরিকার জন্য সমস্যাটা শুরু। কেন? কারণ আমেরিকার অভ্যাস ছিল একটা রাষ্ট্রকে আইসোলেট করো, স্যাংশন দাও, মিলিটারি থ্রেট দাও, তারপর নেগোসিয়েশন টেবিলে এনে বসাও, তারপরে আমি এটা নেগোসিয়েট করে ফেলবো আমার ফেভারে। কিন্তু তেহরানে পুতিনের উপস্থিতি সেই স্ক্রিপ্টে ফাটল ধরাই দিল। পুতিন বললেন না, এই ফাইল একা তোমাদের না, এখানে রাশিয়া আছে, এখানে কাস্পিয়ান আছে, এখানে এনার্জি আছে, এখানে রিজিওনাল স্টেটস আছে, তার হিস্সা আছে। তাই ইরানের এই যুদ্ধ চলতেছে, এটাতে রাশিয়া আছে অনেক আগে থেকে, এই যুদ্ধে চায়নাও আসবে। এই যুদ্ধ ট্রাম্প যদি না থামায় তাহলে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে, ইরান হারবে না। এই যুদ্ধে ইরানকে বিজয়ী হইতেই হবে। ইসরায়েলের সকল শয়তানিকে রুখে দেওয়ার হিম্মত আছে একমাত্র ইরানের, ওদেরই সেই হ্যাডম আছে। ইরান জিতলে ফিলিস্তিন মুক্ত হবে, মাথায় রেখেন। সারা দুনিয়া মুক্তিকামী মানুষেরা ইরানের পাশে দাঁড়াবে। এই ইরানের বিরোচিত লড়াইয়ের পক্ষে অবস্থান না নিয়ে আমেরিকার ইসরায়েলের ভাষায় বিবৃতি দেওয়া আমেরিকার ইন্ডিয়ার সেবাদাস বিএনপি সরকারকে নিন্দা জানাই। সেই জন্য আমাদের মাথা হেট কইরা দিছে তারেক রহমানের সরকার। বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে ইরানের উপরে আমেরিকার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আগামী সংসদ অধিবেশনে বিরোধী দলকে অবশ্যই সরকারের কাছে ব্যাখ্যা চাইতে হবে, কেন অগ্রহণযোগ্য বিবৃতি দিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কইরা, কেন ইরানের উপরে হামলা এবং আগ্রাসনের বিরুদ্ধে বিবৃতি দিল না, কেন ইরানের সর্বোচ্চ নেতাকে বোমা মেরে হত্যা করার বিরুদ্ধে বিবৃতি দিল না। এই অভিযোগে আলোচনা করতে চাইতে হবে বিরোধী দলকে, সময় না দিলে ওয়াক আউট করতে হবে। ওই ওয়াক আউট পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাই আজকের খেলা একদম খোলাসা। এই যুদ্ধ শুধু ইরানের না, এই যুদ্ধ শুধু মিসাইলের না, এই যুদ্ধ শুধু তেহরান, তেল আবিব, ওয়াশিংটন বা মস্কোর না। এই যুদ্ধ হচ্ছে দুনিয়ার লাগাম কার হাতে থাকবে সেই যুদ্ধ। কে দুনিয়ার জ্বালানির রাস্তা ঠিক করবে,
কে কোন রাষ্ট্রকে বাঁচতে দিবে আর কাকে শ্বাসরোধ করে মারবে, কে মাথা তুলে দাঁড়াবে আর কাকে হাঁটু গেড়ে কুকুরের মতো বাঁচতে বাধ্য করা হবে, এটা সেই যুদ্ধ। এই যুদ্ধ সেই হিসাবের যুদ্ধ। 2007 সালে পুতিন তেহরানে হাওয়া খাইতে যায় নাই, উনি গেছিলেন দুনিয়াকে একটা কথা জানাইতে। সব রাস্তা ওয়াশিংটনের দালানে গিয়া শেষ হয় না, সব সিদ্ধান্ত আমেরিকার প্রেস ব্রিফিং রূপে লেখা হয় না। কাস্পিয়ান তাদের বাপের পুকুর না, তাদের বাপের জমিদারি না, মধ্যপ্রাচ্য তাদের নানার বাড়ির উঠান না, ফিলিস্তিন তোমার মারণাস্ত্র পরীক্ষার জায়গা না। আর ইরান এমন কোন এতিম রাষ্ট্র না যারা ঘেরাও কইরা নিষেধাজ্ঞা দিয়া বোমা দেখাইয়া হাঁটু গাড়াইয়া ফেলা যাবে। আজ পশ্চিমারা কইতেছে রাশিয়া ইরানকে ইন্টেলিজেন্স দিতেছে। আমি কই কান্দেক, আরো কান্দেক, কারণ তোরা কান্দিস তখনই যখন তোদের মনোপলি ভাঙে, একচেটিয়া ক্ষমতা যখন ভাঙে। তোরা চিৎকার করিস তখনই যখন অন্য কেউ তোদের শিকারের সামনে ঢাল হইয়া দাঁড়ায়। ওই ইন্টারন্যাশনাল ল এটা বোঝা গেছে তোদের কি বালের ইন্টারন্যাশনাল ল আছে। ওইটা তখনই তোদের মুখে আসে যখন তোদের হাতের রক্ত শুকাইতে শুরু করে। বছরের পর বছর তোরা কি করছিস আমরা জানি না। একটা রাষ্ট্রকে আইসোলেট করে তাকে স্যাংশন দেয়, তারপরে প্রোপাগান্ডা চালায়, তারপরে রেজিম চেঞ্জের গল্প ফাদিস, তারপর বলে দেখো ওরা কত ডেঞ্জারাস। বর্বর এই পুরানো নষ্ট স্ক্রিপ্ট দিয়া দুনিয়া আর চলবে না, ওই দিন শেষ। মনে রাখবেন, যে জাতি প্রতিরোধ করে তাকে শেষ করা যায় না, যে রাষ্ট্র মাথা নোয়ায় না তাকে সহজে গিলে খাওয়া যায় না, আর যে মানুষ আগ্রাসনের সামনে বুক সোজা করে দাঁড়ায় তাকে বোমা মেরে ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু হারানো যায় না। ইরানকে আজ যারা একা ভাবতেছে তারা ভুল করতেছে, কারণ ইরান শুধু একটা দেশ না, ইরান আজ একটা প্রতীক, একটা লাইন, একটা সীমারেখা। এই পাশে আছে দখলদারি, আগ্রাসন, সাম্রাজ্য আর ব্ল্যাকমেইল, আর অন্য পাশে আছে প্রতিরোধ, সার্বভৌমত্ব, দাঁতে দাঁত চেপে টিকে থাকার লড়াই। আর শুনে রাখেন, যে দুনিয়ায় ফিলিস্তিনের শিশু মরলে সভ্যতা চুপ থাকে, যে দুনিয়ায় ইসরায়েলের বোমা সেলফ ডিফেন্স হয়, যে দুনিয়ায় আমেরিকার আগ্রাসন স্ট্যাবিলিটি অপারেশন হয়, সে দুনিয়ায় নিরপেক্ষতা কাপুরুষতার আর এক নাম। আজকে প্রশ্ন একটাই, আপনি কার ভাষায় কথা বলবেন? সাম্রাজ্যবাদের ভাষায়, মার্কিনীদের ভাষায়, পশ্চিমাদের ভাষায়, না প্রতিরোধের ভাষায়? আপনি কার পাশে দাঁড়াবেন? যারা মানচিত্র কাইটাকে এটা মানুষ মারে তাদের পাশে, না যারা বলতেছে আমরা মরবো কিন্তু হাতি গাড়ো বাঁচবো না তাদের পাশে? বাংলাদেশের মানুষের জায়গা পরিষ্কার হওয়া দরকার। আজকে যারা ইরানের বিরুদ্ধে দাঁড়ায় তারা জালেমের বংশধর, তারা ফেরাউনের বংশধর, তারা নমরুদের বংশধর। বাংলাদেশের মানুষের জায়গা বোমাবাজের পাশে না। বাংলাদেশের